প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, জানুয়ারি 2021 সাল হতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর মাসিক বেতন ইএফটি তথা আইবাস প্লাস প্লাস সার্ভারের মাধ্যমে প্রদান করা হবে। ইএফটি কি, কিভাবে কাজ করে, আইবাস প্লাস প্লাসে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এরকম অনেক ভিডিও আপনারা ইতিমধ্যে ইউটিউব অথবা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে জেনে থাকতে পারেন। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আইবাস প্লাস প্লাসে রেজিস্ট্রেশন করার পর আপনি নিখুঁতভাবে ইএফটি ফর্মটি পূরণ করবেন। বিশেষ করে পুরুষ এবং মহিলা চাকরিজীবী যারা আছেন, তারা 1 নং থেকে 9 নং কলামটি কিভাবে সহজভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে পূরণ করবেন, নির্ভুলভাবে, সেটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং সকল প্রশ্নের সমাধান আশা করি এই ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে ইএফটি ফর্মটি পূরণ করবেন সেটি কোন ওয়েবসাইটে প্রদান করা হবে, সাবমিট করা হবে। তো এটা দেখানোর জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি। প্রথমে আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন আইবাস প্লাস প্লাস ইউজার রেজিস্ট্রেশন। এখানে আসছে। ক্লিক করার পর দেখুন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ওয়েবসাইট আসবে, যেটা হচ্ছে mov.gov.bd। এরপর এখানে আসবেন। এখানে আসার পর যে এখানে দেখুন লেখা আছে আইবাস প্লাস প্লাস। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আইবাস প্লাস প্লাসের সফটওয়্যারটি এখানে এসে গেছে। এখানে চাচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আপনি যখন ইএফটি পূরণ করবেন তখন আপনাকে যে সার্ভারে আপনি সাবমিট করবেন সেই সার্ভারে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে নিজস্ব। সেখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নিচে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন ইউর সেলফ। এরপর আছে রেজিস্টার অ্যাজ ডাটা এন্ট্রি ইউজার অর পিএসআই। তো রেজিস্টার ইউর সেলফ, এখানে আমি ক্লিক করছি। দেখুন কি আসছে, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল। এরপর আপনি যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন একটি অংশ আসছে সিলেক্ট রুল। এখানে রুল দিবেন। রুল সিলেক্ট করার পর এখানে ইউজার আইডি দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কিছু ক্যাপচা আছে, এই ক্যাপচাগুলো এখানে উঠাতে হবে। লেটারগুলো উঠিয়ে রেজিস্টারে ক্লিক করার পর আপনার রেজিস্টার হয়ে যাবে। তো আমি রেজিস্টার করে দেখাচ্ছি না, এই কারণে যে আপনারা জানেন যেহেতু কিছু আইসিটি এক্সপার্টের মাধ্যমে স্ব মন্ত্রণালয় এবং অফিসের মাধ্যমে আপনার ইএফটি ফর্মটি নির্ভুলভাবে যেন পূরণ করা যেতে পারে, সাবমিট করা যেতে পারে, সেই জন্য স্ব মন্ত্রণালয় এবং অফিস এটার দায়িত্ব নিয়েছে। তাই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, আপনাকে শুধু ইএফটি ফর্মটি পূরণ করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইএফটি ফর্মটি আপনি পূরণ করবেন। তো এটা হচ্ছে ইএফটি ফর্ম। দেখুন, এটা হচ্ছে আপনি ইএফটি ফর্ম। এটা কিভাবে আপনি পূরণ করবেন আমি আপনাদেরকে আজকে ভিডিওতে এটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভালো করে বুঝবেন। তো প্রথমে দেখুন আমি এটি দেখাচ্ছি। প্রথমে আছে 1 নম্বরে আছে কর্মচারীর নাম। তো আমি একটি ইএফটি ফর্ম পূরণ করেছি, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে 1 নম্বরে আছে কর্মচারীর নাম। আপনাকে কর্মচারীর নামটি দিতে হবে বাংলায়। এখানে আমার নামটি আমি দিয়েছি বাংলায়। এরপর দিবেন পদবি। যেহেতু আমি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, তো আমি এটি দিয়েছি। আপনি যেই মন্ত্রণালয়ে চাকরি করেন আপনি আপনার পদবি দিবেন। তো যেহেতু আমি শিক্ষক, এখানে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি হেড টিচার হয়ে থাকেন হেড টিচার দিবেন, আর যদি ভারপ্রাপ্ত টিচার হয়ে থাকেন আপনিও অ্যাসিস্ট্যান্ট টিচার লিখবেন, কারণ ভারপ্রাপ্ত কোনো পদ নয়। এরপর দিবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার। আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনি যখন পে ফিক্সেশন ফর্মে যে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছেন, বিশেষ করে আপনারা যারা বেতন পাচ্ছেন তারা জানেন যে আপনি হয়তোবা যদি আপনার দুটি কার্ড থেকে থাকে, অর্থাৎ স্মার্ট কার্ড অথবা আপনি যদি পুরনো
এনআইডি কার্ড থাকে, তো যারা পুরনো এনআইডি কার্ড দিয়ে আপনার পে ফিক্সেশন ফর্মটি পূরণ করেছেন, তো এখানে পুরনো এনআইডি কার্ডের নাম্বারটাই দিতে হবে, নতুবা না। তো এরপর আছে জন্ম তারিখটা আপনি এখানে দিবেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এরপর লেখা আছে সরকারি চাকরিতে প্রবেশের ধরন, আপনার এখানে যেটা হবে সেটা দিবেন। আমি দিয়েছি স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ। এরপর চলে যাচ্ছি 2 নম্বরে আছে ব্যক্তিগত পরিচিতি, ব্যক্তিগত, পারিবারিক ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি। তো ব্যক্তিগত তথ্যাদিতে আছে লিঙ্গ, আমি দিয়েছি পুরুষ। এবার পিতার নাম এবং মাতার নাম। পিতা এবং মাতার নামের ক্ষেত্রে একটু বলি, যাদের পিতামাতা যদি কেউ বেঁচে না থাকে তাহলে এখানে লেট লেখার দরকার নেই, শুধু নামটা দিলে হবে। তো পিতামাতার নামের ক্ষেত্রে জানেন আপনারা, যদি আপনাদের কোনো সার্টিফিকেটে বাবা মার নাম যেভাবে আছে সেভাবে ব্যবহার করবেন। যদি না থাকে আপনার স্মার্ট কার্ডে যদি বাবা মার নাম সাধারণত আমরা জানি বাংলায় থাকে, তো বাংলায় যদি থাকে তো ইংরেজিতে যেভাবে ইচ্ছা দিতে পারেন, অথবা আপনি সার্টিফিকেটের মতো দিবেন। সার্টিফিকেটেও যদি আমরা জানি যে বাবার নাম থাকতে পারে, মার নাম নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি তাদের এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে আপনি ব্যবহার করবেন। তো এরপরও দেখাচ্ছি আমি ধর্মটা আমি দিয়েছি ইসলাম। এরপর বৈবাহিক অবস্থা বিবাহিত। মোবাইল নাম্বারটা একটু খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা অবশ্যই, আমি আবারও বলছি, পে ফিক্সেশন ফর্মে আপনার মোবাইল নাম্বারটা যেটি দিয়েছেন সেটি দিবেন। আপনারা জানেন যে প্রতি বছর আপনার বেতন বৃদ্ধির পর আপনি যে একটি পে ফিক্সেশন ফর্ম আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, সেখানে আপনার প্রথম কর্মস্থল এবং মোবাইল নাম্বার এবং আপনি যে এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন, আমি উপরে যেটি দেখিয়েছিলাম এখানে, সেই এনআইডি নাম্বারটাও সেখানে দেওয়া আছে, সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনি যদি এটা না জানেন যে আপনি কোনটি ব্যবহার করেছেন, তাহলে আপনি একটি ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন। আমি দেখাচ্ছি, একটু দেখুন। আপনি সেই ওয়েবসাইটটা হচ্ছে, আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন পে ফিক্সেশন। আমি দেখাচ্ছি, পে ফিক্সেশন লিখবেন। দেখুন এসে গেছে, আমি ক্লিক করছি। দেখুন এসে গেছে, একটু নেটের সমস্যা করেছিল। তো ফিক্সেশনে আপনি এখানে যখন ক্লিক করবেন, দেখুন এখানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পেজ আসবে। পেজ আসার পর দেখুন এখানে আছে পরবর্তী ধাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসুন, এখানে ক্লিক করবেন। আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। পরবর্তী, এরপরে যাবেন নিচের অংশে যান, ইনক্রিমেন্ট, এখানে যাবেন, ক্লিক করবেন। এরপরে বেসামরিকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এনআইডি নাম্বার দিবেন, ভেরিফিকেশন কোড দিতে হবে। ভেরিফিকেশন নাম্বারটা হচ্ছে, আপনি আগে যদি কখনো পে ফিক্সেশন ফর্ম পূরণ করে ডাউনলোড করে থাকেন, তো সেখানে দেখবেন ভেরিফিকেশন কোডটি দেওয়া আছে, এখানে দিবেন, দিয়ে এই ক্যাপচারটা দিবেন, দিয়ে লগ ইন করার পর আপনার পেজে ঢুকে যাবে। সেখানে আপনার যে ফর্মটি হবে সেখানে আপনার মোবাইল নাম্বার এবং প্রথম যোগদানকৃত বিদ্যালয়ের নাম, যাবতীয় তথ্য, অর্থাৎ আপনার মূল বেতন, অর্থাৎ বর্তমান বেতন কত, এটা মূল বেতনটা দেওয়া আছে, এটা সেটা দেখতে পারবেন। তো চলুন আমরা আবার ফর্মে ফিরে যাচ্ছি। তো এটা করার পর আপনি ইমেল অ্যাড্রেস এখানে যদি থাকে দিবেন, না থাকলে n/a দিবেন। এরপর আছে টিন নাম্বার, যদি টিন নাম্বার থাকে সেখানে আপনার টিন নাম্বার ব্যবহার করবেন। এরপর যাচ্ছি আমরা 2.2 পারিবারিক তথ্যাদি, স্বামী স্ত্রীর তথ্য। যেহেতু এখানে পুরুষের নাম দেওয়া আছে, এখানে আপনার স্ত্রীর নাম, এনআইডি নাম্বারটি দিবেন। এরপর জন্ম তারিখ এবং নাম। এনআইডি নাম্বারের ক্ষেত্রে একটু বলি, আপনার স্ত্রী যদি চাকরিজীবী হয়, অর্থাৎ স্বামী যদি চাকরিজীবী হয়, সরকারি চাকরিজীবী, তাহলে উনি সরকারি চাকরির ক্ষেত্রে যে এনআইডি নাম্বারটি ব্যবহার করছে সেই এনআইডি নাম্বারটিও আপনাকে এখানে দিতে হবে, অন্যটি না। অর্থাৎ স্মার্ট কার্ড অথবা আগের কার্ড, পুরনো কার্ড হয়ে থাকে যেটি উনি চাকরির ক্ষেত্রে ব্যবহার করেন, শুধু সেটি দিতে হবে। এরপর চলে যাচ্ছে নিচে 2.2 সন্তান সম্পর্কিত তথ্যাদি। এটি একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, একটু ভালো করে খেয়াল করবেন। লক্ষ্য করে দেখুন যে এখানে আমার দুটি সন্তান আছে, আমি দুটি সন্তানের তথ্য এখানে দিয়েছি। এখানে জন্ম নিবন্ধন অথবা এনআইডি নাম্বার আপনি যেটাই দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পর সম্পর্ক দিতে হবে, ডটার অথবা সন। এখানে নাম এবং বাংলা এবং ইংরেজিতে দিবেন।
এখানে লক্ষ্য করুন, আমি যদি দুটি সন্তানের নাম দিয়ে থাকি তাহলে আমার স্ত্রীও, ধরে নিলাম আমার স্ত্রীও সরকারি চাকরি করে, তাহলে সেও যদি এই দুটি নাম, এই সেম নামটি ব্যবহার করে, তাহলে আমাদের সন্তান সার্ভার দেখাবে 4টি। তাই এজন্য প্রথম সন্তানটি দেখুন, আমি প্রথম সন্তানটি আমার স্ত্রী বা আমি ব্যবহার করেছি। ধরুন আমি যদি ব্যবহার করে থাকি, তাহলে আমরা জানি যে আমাদের সন্তান যখন স্কুলে পড়ে তাহলে আমরা 500 টাকা তাদের শিক্ষা ভাতা পেয়ে থাকি। তো আমি যদি এই সন্তানের নামটি আমি ব্যবহার করি, তাহলে আমার স্ত্রী এই নামটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই সন্তানের টাকা মাসিক 500 টাকা অর্থাৎ শিক্ষা ভাতা আমি পেয়ে থাকি, তা শুধু আমি এন্ট্রি করব। আমার স্ত্রী যখন যদি চাকরি করে তখন সে কিন্তু এই নামটি এন্ট্রি করতে পারবে না, সে এখানে ব্ল্যাঙ্ক রাখবে। এরপর ধরুন আমার দুটি সন্তান যদি আমি নিজে সাবমিট করি, দুটি সন্তানের যদি আমি তাদের মাসিক যেই শিক্ষা ভাতাটা আছে আমি যদি পাই, তাহলে আমি এখানে তাদের নামটি দিব, আমার স্ত্রী দিবে না। আবার আমার স্ত্রী যদি আমার কোনো সন্তানের শিক্ষা ভাতা পায়, শুধু সে তার নামটি দিবে। ধরে নিলাম যে এখানে প্রথম নামটি আমি, প্রথম যে নামটা আছে মাইনা রহমান, এর শিক্ষা ভাতাটা আমার স্ত্রী পায়, তাহলে এই নামটি আমার স্ত্রী যখন ইএফটি ফর্ম পূরণ করবে তখন সে এটা ব্যবহার করবে, আমি এটা ব্যবহার করতে পারবো না। আবার ধরে নিলাম দ্বিতীয়টি আমি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি শুধু দিব, আমার স্ত্রী ব্যবহার করবে না। এটাতে গেল যারা টাকা পায় অর্থাৎ শিক্ষা ভাতা যাদের সন্তানের মাধ্যমে শিক্ষা ভাতা পেয়ে থাকেন। আপনার সন্তান যদি শিক্ষা ভাতা না পায়, সেক্ষেত্রে আপনি স্ত্রী অথবা স্বামী যে কোনো একজন ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই মনে রাখবেন, যিনি যেই নামটি ব্যবহার করেছেন শুধু তিনিই ব্যবহার করবেন। অর্থাৎ স্বামী ব্যবহার করলে স্ত্রী ব্যবহার করতে পারবে না, স্ত্রী ব্যবহার করলে স্বামী ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে একটা বিষয়। আর যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন না হয়ে থাকে, তাহলে সেটা আপাতত দেওয়ার দরকার নেই, সেখানে এই ঘরটি খালি রাখতে পারেন, অন্যান্য তথ্য পূরণ করতে পারেন, অথবা অন্য সময় আপনি এন্ট্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটি সবসময় সংশোধন করা যায় এবং ভুলও সংশোধন করা যায়। তো চলুন পরবর্তীতে যাচ্ছি। প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে এখানে যেহেতু আমার নেই, সেখানে আমি দেবো A/A। প্রত্যেকটা ঘরে A/A ব্যবহার করা আপনি করবেন। এরপরে চলুন যে ব্যাংক সংক্রান্ত তথ্যাদি। ব্যাংক সংক্রান্ত তথ্যাদির ক্ষেত্রে এখানে দিতে হবে ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, অর্থাৎ আপনার নামটি দিবেন। এখানে আরেকটু বিষয় বলে রাখি যে আপনার প্রথমে যে নামটি ব্যবহার করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনার এই নামটিতে কোনো ব্যবধান থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা না। আপনার ব্যাংকে যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন, নাম পরিবর্তনের কোনো দরকার নেই। এরপরে দিবেন হিসাব নম্বর, আপনি দিবেন ব্যাংক হিসাবের ধরন, এটা দিবেন সঞ্চয়ী। ব্যাংকের নাম দেওয়া হবে, ব্যাংকের নাম সোনালী ব্যাংক লিমিটেড। এখানে আরেকটু বলে রাখি যে আপনি ইচ্ছে করলে অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, যে কোনো ব্যাংকের নাম দিতে পারবেন যেখানে আপনার বিলটি যাবে। তো যারা সরকারি চাকরিজীবী সাধারণত তারা সোনালী ব্যাংকই ব্যবহার করেন, তো এটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর শাখার নাম দিবেন, যেমন এটা শাখা হচ্ছে গোরাশাল, নরসিংদী হচ্ছে জেলা। এবার রাউটিং নাম্বার দিবেন। তো এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তীতে পেজে, অর্থাৎ 3.1 আছে বর্তমান অবস্থা, চাকরির বর্তমান অবস্থা, বর্তমান পদ, আপনি যে পদে চাকরি করেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার হলে হেড টিচার দেবেন। বর্তমান পদে যোগদানের তারিখটা দেওয়া হলো, এটা আপনারটা দিবেন। বর্তমান গ্রেড আপনি তো জানেন, সেটা দিবেন। বর্তমান স্কেল সংক্রান্ত বিষয়টা যদি আপনার জানা না থাকে, তাহলে এরকমের একটি লিঙ্ক, অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো পে স্কেল ঘোষণা করা হয়েছে সেই সকল পে স্কেলের যেই তালিকা, সেই তালিকাটার একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, আপনি ইচ্ছা করে দেখে নিতে পারেন। বর্তমান শ্রেণী এখানে দেবেন 3য় শ্রেণী, যারা আমরা শিক্ষক তারা 3য় শ্রেণী দেব। বিশেষ করে প্রধান শিক্ষক যারা, তারা 2য় শ্রেণী দেবেন না, কারণ 2য় শ্রেণী ঘোষণা করেছে কিন্তু এটার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, তাই তারাও 3য় শ্রেণী কর্মচারী। এরপর যাব আমরা 3.2 প্রথম যোগদান। তো প্রথম যোগদানে হচ্ছে আমি দিয়েছি বিরিন্দা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো প্রথম যোগদানের ক্ষেত্রে একটু বলি, আমরা যারা প্রাইমারি ডিপার্টমেন্টে চাকরি করি তারা প্রথম যোগদানের ক্ষেত্রে অনেক সময় হয় যে অফিসে যোগদান করেছেন, এরপর
পরবর্তীতে ওই সময় বিদ্যালয় বন্ধ ছিল, তো বিদ্যালয় খোলার পর বিদ্যালয় জয়েন করেছেন, এরকম হতে পারে। অথবা আপনি প্রথমে স্কুলে জয়েন করেছেন, পরে অফিসে জয়েন করেছেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি বিদ্যালয়ের নামটি এখানে দিবেন, যেহেতু এটাই আপনার কর্মস্থল। তো আমার বিদ্যালয়ের নামটি আমি দিয়েছি। এরপর যাব প্রথম যোগদানের তারিখে গ্রেড ও স্কেল। তো প্রথম যোগদানের তারিখে গ্রেড ও স্কেলে এখানে দেখুন তারিখটা দিয়েছি, এরপর গ্রেডটা ছিল 18, স্কেলটা দেওয়া আছে। আমি আবার বলি যে এই স্কেলটা যদি আপনি না জানেন যে আপনার গ্রেড এবং স্কেল কী ছিল, সেটা আপনি আপনার সার্ভিস বুকেও পাবেন। এমনকি আপনি যখন নাকি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তখন নিয়োগপত্র এই স্কেল এবং গ্রেডটা দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন। এরপর চলুন যাচ্ছি 3.3 পদোন্নতি উচ্চতর স্কেল তথ্যাদি। এটা একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য, লক্ষ্য রাখবেন। পদোন্নতিটা হচ্ছে যে আপনি যে চাকরিতে চাকরি করছেন সেখানে আপনার পদোন্নতি হয়েছে, সেই ক্ষেত্রে আপনার স্কেল চেঞ্জ হয়। আমরা যারা প্রাইমারি ডিপার্টমেন্টে চাকরি করি তাদের পদোন্নতি হলে স্কেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, এখনও পর্যন্ত নেই। তো এটা একটা বিষয়, যদি আপনার অন্যান্য ডিপার্টমেন্টে হয়ে থাকে, পদোন্নতি হয়ে থাকলে তার আপনি এখানে পদোন্নতির ধরনটি দিবেন, প্রাপ্তির তারিখ, বেতন, গ্রেড, বেতন স্কেল এবং মূল বেতন দিবেন। এরপর আছে উচ্চতর স্কেল। উচ্চতর স্কেলটা হচ্ছে বিশেষ করে আপনি চাকরিতে ঢোকার পর ওই মন্ত্রণালয়ের অধীনে যে সকল কোর্স করেছেন, যে কোর্স করার পর আপনার বেতন বেড়েছে, স্কেল চেঞ্জ হয়েছে, সেটা আপনি এখানে দিবেন। যেমন ধরুন এখানে দিয়েছি আমি যে হায়ার স্কেল, বিএড স্কেল। আমি যখন চাকরিতে ঢুকেছি তখন বিএড করেছি, বিএড করার পর আমার স্কেলটা চেঞ্জ হয়েছে, সেটা দিতে হবে। এখন সেটা আমি দিয়েছি। যারা সিএনএড করেছেন তারা এখানে লিখবেন সিএনএড। এরপর প্রাপ্তির তারিখটা দিবেন, গ্রেড দেবেন, বেতন স্কেল এবং মূল বেতন এখানে উল্লেখ করবেন। তো এটাও আপনার সার্ভিস বুকে পাবেন। এরপরে আপনি যদি টাইম স্কেল পেয়ে থাকেন, বিশেষ করে ফার্স্ট টাইম স্কেল, সেকেন্ড টাইম স্কেল, আমার থার্ড টাইম স্কেল এখানে উল্লেখ করবেন। তো টাইম স্কেল যদি থার্ড টাইম স্কেল হয়ে থাকে, এখানে গড় আছে 3টি, তো সেই ক্ষেত্রে আপনার আরেকটি গড় বৃদ্ধি পেতে পারে। সেই জন্য আপনি আলাদা কাগজে এটা এন্ট্রি করতে পারেন, অথবা নিচের ঘরে দিতে পারেন, কারণ নিচের ঘরে যে অংশটা আছে অনেকের এটা লাগে না। তো পরবর্তীতে আমি চলে যাচ্ছি 3.3 সরকারি আবাসন সংক্রান্ত তথ্যাদি। এখানে দিবেন ধরন। সরকারি আবাসনের তথ্যাদি সাধারণত নিচু পদে যারা চাকরি করে, আমরা শিক্ষক, তাদের এটা নিই। তো এরপর যারা আছে তারা এখানে যে আবাসন যদি ব্যবহার করে থাকেন সরকারি, এখানে ধরনটা দিবেন। এরপর বরাদ্দ প্রাপ্তির তারিখ, দখল বুঝে পাওয়ার তারিখ, বাসা ছাড়ার তারিখ এবং কত ভাড়া দেন এটা উল্লেখ করবেন। এরপর চলুন পরবর্তীতে চলে যাচ্ছি 4 বেতন ভাতাদি সংক্রান্ত তথ্য। তো 4.1 দেখুন প্রথমে আছে মূল বেতন। তো আপনার মূল বেতন, আপনি মূল বেতনটা এখানে দিবেন। এরপর দায়িত্ব ভাতা, যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে তাদের দায়িত্ব ভাতা নেই, প্রধান শিক্ষকের দায়িত্ব ভাতা নেই। বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন অর্থাৎ চলতি দায়িত্বে আছেন তাদের দায়িত্ব ভাতাটা এখানে দিবেন। আমার দায়িত্ব ভাতা নেই, আমি এটা এখানে 0 দিলাম। তো এরপর আছে যাতায়াত ভাতা, আমাদের যাতায়াত ভাতা নেই, থাকলে দিবেন। শিক্ষা ভাতা 500 টাকা, আপনার যত তথ্যই। যে শিক্ষা ভাতার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এখানে আমি 2টি সন্তানের নাম দেখিয়েছিলাম, তো আমি একটির শিক্ষা ভাতা নিচ্ছি। আপনি যদি একটি শিক্ষা ভাতা নিয়ে থাকেন তাহলে যেই যার এগেনস্টে আপনি শিক্ষা ভাতাটা নেবেন তার নামটা ওইখানে এন্ট্রি করবেন। তো শিক্ষা ভাতা 500 টাকা। এরপরে যাচ্ছে আমি বাড়ি ভাড়াটা আপনি জানেন, আপনি এটা দিবেন। চিকিৎসা ভাতা দিবেন, টিফিন ভাতা, দোলাই ভাতা যদি থাকে দিবেন। তো এই বেতনের যেই বিবরণটা দেওয়া আছে, তো আপনার নিজস্ব অফিসে এটা যোগাযোগ করলে আপনি বেতনের বিবরণটা আপনি পেয়ে যাবেন, সেখান থেকে এটা দিয়ে দিবেন। এরপর চলুন কর্তন সমূহে যাচ্ছি। তো কর্তন সমূহে প্রথমে যেটা হচ্ছে ব্যক্তিগত কর্তৃক দেওয়া অগ্রিম আয়কর। এটা হচ্ছে যারা আয়কর রিটার্ন জমা দেন অর্থাৎ আয়কর দিয়ে থাকেন, মাসিক যে আয়করটা দিয়ে থাকেন এখানে উল্লেখ করবেন মাসে কত টাকা দেন। এরপরে পানি নিষ্কাশন, সরকারি যানবাহন, পৌরকর, তিতাস গ্যাস, এগুলি আপনার যদি থাকে এগুলি পূরণ করবেন, না থাকলে পূরণ করার দরকার নেই, এ দিবেন। এরপরে চলুন পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে আছে 5 নম্বর সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং এর অগ্রিম সংক্রান্ত তথ্যাদি। 5-1 সাধারণ ভবিষ্যৎ তহবিল। তো ভবিষ্যৎ তহবিলের প্রকৃতি এটা দিবেন ইনক্রিমেন্ট / সুদসহ। এটা আমাদের সবারটা এরকমের।
এরপর আমরা যাব হিসাব নম্বর। হিসাব নম্বরে আমি দিয়েছি প্রাইমারি ডিপার্টমেন্ট যেহেতু প্রায় 100 করে আপনি আপনারটা দিবেন, ভলিউম নম্বরটা দেবেন, এরপর সর্বশেষ পৃষ্ঠা নম্বরটা এখানে দিবেন, এরপর মাসে আপনি কত টাকা চাঁদা কাটেন এটা এখানে উল্লেখ করবেন। এরপর চলে যাচ্ছি জিপিএফ নমিনি সংক্রান্ত তথ্যাদি। জিপিএফ নমিনি সংক্রান্ত তথ্যাদির ক্ষেত্রে অর্থাৎ আপনি এখানে একজন নমিনির নাম দেবেন, আপনি চাকরি নেওয়ার সময় যে নমিনির নামটি দিয়েছেন সেখানে এই নামটি দেবেন, তার জন্ম তারিখ, তার সাথে কী সম্পর্ক এখানে দেবেন। আমি দিয়েছি স্ত্রীর নাম হচ্ছে শেখ শাহিনা। এরপর সে কত পার্সেন্ট শতকরা হারে সে নমিনির যে টাকা সেটা কত পার্সেন্ট হারে পাবে এখানে দেওয়া হচ্ছে 100%। আপনার ইচ্ছে করলে নমিনি আরও কয়েকজনের নামও দিতে পারেন, ইচ্ছে করলে সন্তান, স্ত্রী, পুত্র, সন্তানের নামও দিতে পারেন, এখানে উল্লেখ করতে পারেন, তাদের জন্ম তারিখ সম্পর্কে এগুলো দিবেন এবং কাকে কত পার্সেন্ট দিবেন, টোটাল হবে 100%, শেয়ার আপনি দিয়ে যাবেন। আরেকটু তথ্য হচ্ছে যে যারা নমিনি আগে দিয়েছেন, দেখা গেলো যে আপনি আপনার আম্মা অথবা আব্বার নামে দিয়েছেন কিন্তু মারা গেছে, সেক্ষেত্রে আপনাকে নমিনি চেঞ্জ করতে হবে। আপনার ট্রেজারি অফিসের সাথে যোগাযোগ করে নমিনি চেঞ্জ করে তখন এখানে এটা এন্ট্রি করবেন, না জানিয়ে এন্ট্রি করবেন না। আপনি যদি নমিনি আরও বাড়াতে চান তো এটাও আপনাকে ট্রেজারি অফিসের সাথে যোগাযোগ করে নমিনি বাড়াতে হবে এবং পার্সেন্টেজটা দিতে হবে। এরপর যাচ্ছি চলমান জিপিএফ অগ্রিম। এটা হচ্ছে আপনি যদি আপনার জিপিএফ থেকে কোনো লোন নিয়ে থাকেন সেটার তথ্য, যারা নিয়ে থাকেন তারা দিবেন। তো আমি নিয়েছিলাম, এখানে মঞ্জুরি নম্বরটা দিতে হবে, দিয়েছি, তারিখটা দিয়েছি, এরপরে মঞ্জুরি অর্থের পরিমাণ এখানে দিয়ে দিয়েছি যে 3,81,600 টাকা। তো এটা আমাকে 3 বছরে শোধ করতে হবে। আপনারা জানেন যে জিপিএফ থেকে টাকা তুললে 2 বছর অথবা 3 বছরে শোধ করতে হয়। 2 বছরে যদি শোধ করেন তাহলে 24 কিস্তি লিখবেন, আপনি যদি 3 বছরে শোধ করেন তাহলে 36 কিস্তি লিখবেন এবং কিস্তির শুরুর তারিখটা অর্থাৎ কর্তনের শুরুর তারিখটা এখানে উল্লেখ। এরপরে কিস্তির সংখ্যাটা হচ্ছে যেহেতু 3 বছর হলে 3 × 36, আর যদি 2 বছর হয় 12 × 24 মাসে এটা দিতে হয়। সুদের মোট পরিমাণটা এখানে দিবেন, এটা আপনি যারা লোন নিয়েছেন তারা খুব ভালো করে বলতে পারবেন। তো 3 বছরে যদি আপনি সুদ নিয়ে থাকেন এখানে দেখুন একটা অংশ আছে সুদের কিস্তির সংখ্যা, 2টি সংখ্যা হবে, অর্থাৎ শেষ 2টা কিস্তি হবে সুদের টাকা, আর বাকি যেই 36টা কিস্তি হবে, মোট হবে 38টা কিস্তি, 36টা কিস্তি হবে আপনার আসল টাকা এবং 2টি কিস্তি বেশি নেবে, এটা হচ্ছে আপনার সুদের টাকা, এটা দিতে হবে। আর যারা 2 বছরে পরিশোধ করেন তাদের সুদের কিস্তির সংখ্যা হবে 1টি। এরপর আসি 6 নম্বরে আসি বর্তমান ঋণ সংক্রান্ত তথ্যাদি। আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, গৃহ ঋণ, কম্পিউটার ঋণ, এগুলি পূরণ করবেন নিয়ে থাকলে, না নিয়ে থাকলে এখানে N/A দিবেন প্রত্যেকটি ঘরে, অর্থাৎ কোনো ঘর খালি রাখা যাবে না। যদি আপনি কোনো ঘর আপনার প্রয়োজন না থাকে সেই ঘরে N/A দিয়ে এন্ট্রি করবেন। এরপরে চলুন পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে দেখুন, পরবর্তী পেজে আছে, এটা তো দেখিয়েছি সুদের হার। এবার আসি আমরা 7 নম্বরে চলে আসি, গৃহীত অর্জিত ছুটি এবং লিয়েন সম্পর্কিত তথ্যাদি। এই ছুটিটার যে ইয়াটা আছে তথ্যটা আমি এই পেজে আবার একটু আসছি, দেখে এটা দেখানো হয়েছে কিনা। এটা দেখানো হয়ে গেছিল। আমি এই পেজটা দেখানোর আগে আপনাদের দেখাবো, যেহেতু বিশেষ করে যারা মহিলা চাকরিজীবী আছেন তারা মাতৃত্ব ছুটি নিয়ে থাকেন। তো আমি এরকম একজন শিক্ষিকার একটি পেজ আমি দেখাচ্ছি, উনি কীভাবে এটা পূরণ করেছেন। একটু জুম করে দিচ্ছি। একটু দেখুন, অনুমোদিত ছুটি অর্থাৎ 7.1 অনুমোদিত ছুটি। তো উনি ওনার যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করে তখন উনি ছুটি নিয়েছেন। আপনি যদি সন্তান জন্মগ্রহণ করার সময় ছুটি নিয়ে থাকেন তখন সেখানে উল্লেখ করবেন, যদি না নিয়ে থাকেন সেখানে N/A দিবেন। তো ছুটির ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে দেখুন, প্রসূতি এখানে দেওয়া হয়েছে, প্রসূতি বেতন ছিল পূর্ণ বেতনে এবং সন্তান জন্মদান এটা দেওয়া ছিল। সন্তান জন্মদানের ক্ষেত্রে এখানে লিখেছেন সন্তান জন্মদান, এরপর মঞ্জুরি তারিখটা এখানে দিবেন,
মঞ্জুরি আদেশের তারিখ দিবেন, এরপর শুরুর তারিখ, শেষ তারিখ এবং কয় মাস ছিল ছুটিটি এটা দিবেন। এরপর যদি দ্বিতীয় সন্তান হয়ে থাকে দ্বিতীয় সন্তানের তথ্যটা ঠিক একইভাবে দেবেন, আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আরেকটি ছুটি এখানে আছে, দেখুন আমরা যেটা সবসময় পেয়ে থাকি শ্রান্তি বিনোদন। আপনি যে শ্রান্তি বিনোদনের ছুটি পেয়ে থাকেন সে এখানে লিখবেন শ্রান্তি বিনোদন, বেতনটা লিখবেন পূর্ণ বেতন। এরপর ছুটির উদ্দেশ্য শ্রান্তি বিনোদন আপনি বলেছে এবং মঞ্জুরির তারিখ, আদেশ এবং কত থেকে কত তারিখ পর্যন্ত এটা আপনার সার্ভিস বুকও দেওয়া থাকবে, এটা উল্লেখ করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি আপনার বিশেষ করে যারা একাধিকবার আমরা শান্তি বিনোদন পেয়েছি, সর্বশেষ যে শান্তি বিনোদন পেয়েছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করবেন, অন্যগুলো উল্লেখ করার দরকার নেই। এরপর যারা হজ ভ্রমণ করে থাকেন, চিকিৎসা ছুটিতে গিয়ে থাকেন, তারা সেটা এখানে উল্লেখ করতে পারবেন। উইদাউট পে থাকলে উইদাউট পে এটা উল্লেখ করবেন। এরপর চলুন যে লিয়েন ছুটির যে বিষয়টা এটা আমি একটু আপনাদেরকে বলছি। লিয়েন ছুটিটা হচ্ছে যারা অবসররত তাদের এটা লাগে, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। এরপর চলুন আমরা চলে যাচ্ছি 8 নম্বরে শৃঙ্খলামূলক ব্যবস্থা। আপনার যদি কোনো দণ্ডিতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে এখানে উল্লেখ করতে হবে সবগুলো, আদেশের তারিখ, আদেশ নম্বর এগুলো উল্লেখ করতে হবে। সময়কাল না থাকলে এখানে এ দিয়ে দিবেন সবগুলিতে। এরপরে চলুন আমরা চলে যাচ্ছি সর্বশেষে চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন। এখানে আপনি একাধিক ব্যক্তির নামও আপনি দিতে পারবেন, অর্থাৎ স্ত্রী, সন্তান, পুত্র যার ইচ্ছা তার নাম আপনি দিতে পারবেন। জন্ম তারিখ, সম্পর্ক, বাংলায় নাম, ইংরেজি নাম এখানে দিবেন এবং রেশিও দিবেন, অর্থাৎ কে কত পার্সেন্ট পাবে সেই হারে দিতে পারবেন। যদি 2 জন দেন অর্থাৎ একজন 75% আর একজন 25% এভাবে দিতে পারেন। এভাবে দিয়ে আপনি আপনার ফর্মটি পূরণ করতে পারেন। তো এই ফর্মটি নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি জানেন যে এই ফর্মটি পূরণ করার পর, যাচাই বাছাই করার পর, এন্ট্রি দেওয়ার আগে আপনার হাতে আবার এটি দেওয়া হবে এবং আপনাকে ফর্মটি ভালো করে যাচাই বাছাই করে সাবমিট করা হবে। এরপর 4টি ফর্ম আপনাকে দেওয়া হবে। একটি ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হবে, সেটা আপনার নিজস্ব অফিসের বসের স্বাক্ষর সহকারে দেওয়া হবে অনুমোদন করে, এবং একটি ফর্ম আপনার সরাসরি মন্ত্রণালয়ে চলে যাবে এবং একটি ফর্ম আপনার সার্ভিস বুকে থাকবে এবং একটি ফর্ম আপনার অফিসে থাকবে। তো এইভাবে আপনার ফর্মগুলো পূরণ করা হবে এবং যদি কখনো ভুল হয় সেটা সংশোধন করতে পারবেন এবং নতুন কোনো এন্ট্রি করলে সেটাও আপনি করতে পারবেন। এতে টেনশনের কিছু নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে থাকে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে কমেন্ট করবেন। সর্বোপরি আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।